তাহলে আমরা যদি কোষ পড়ি তাহলে যে কোনো কোষেরই বাইরে থাকে কোষ পর্দা। সব কোষে, সজীব কোষের বাইরে একটা কোষ পর্দা সেল মেমব্রেন থাকে। আমরা দেখেছি এটা যে কোনো কোষেরই একটা বাইরের অংশটা কি বলে, যদি কোষ কোষ আঁকি একটা কোষ, তাহলে যে কোনো কোষেরই বাইরে একটা কোষ পর্দা থাকে। তারপর সাইটোপ্লাজম, তারপর নিউক্লিয়াস, কোষের ভিতরে যা যা অংশ থাকে সব ভিতরে থাকে। বাইরের অংশ হচ্ছে কোষ পর্দা। এটা সব কোষে দেখা যায়, সব আদর্শ কোষে দেখা যায়। মানে ইউক্যারিওটিক কোষে সব বাইরের অংশটা থাকে কোষ পর্দা। কিন্তু প্রায় সব উদ্ভিদ কোষে আর কিছু কিছু ব্যাকটেরিয়ার কোষে কোষ পর্দার বাইরে আরেকটি জড় ভেদ্য স্থিতিস্থাপক পুরো অংশ থাকে। ওইটা জড় স্থিতিস্থাপক একটা আবরণ থাকে। স্থিতিস্থাপক এটা ভেদ্য, মানে সহজে কোনো জিনিস ভেদ করে, এবং স্থিতিস্থাপক স্ট্রেচেবল বটে এটা। কিন্তু এটা জড়, বাইরে থেকে আমরা কোনো সাইটোপ্লাজম বা কোনো লিকুইড জাতীয় কোনো কোনো মানে বাইরের থেকে এটা জড়তা আছে এই জিনিসটা, অ্যাটাচিংটা জড়তা। স্থিতিস্থাপক কিন্তু পুরো বটে। এইটাকে আমরা কোষ প্রাচীর বলি বা সেল ওয়াল। এটা ব্যাকটেরিয়া কোষে থাকে আর সমস্ত উদ্ভিদ কোষের বাইরে থাকে, প্রাণী কোষে থাকে না। তাহলে উদ্ভিদ কোষে কোষ পর্দা আছে, কোষ পর্দার বাইরে, কোষ পর্দার বাইরে আরেকটি পুরু জড় ভেদ্য স্থিতিস্থাপক একটা আবরণ দেখা যায়, যেটাকে আমরা কি বলবো, কোষ পর্দা। তো কোষ পর্দার এই কোষ প্রাচীর, কোষ প্রাচীরের যে গঠনটা, সেই গঠনটা আমরা যদি দেখতে যাই তাহলে কোষ প্রাচীরের গঠনটা একটু বোঝাটা খুব জটিল। বইয়ের যে ছবি আছে সেই ছবি থেকে মানে কনসেপশন পাওয়া কোষ প্রাচীরের, এবং সহজ সরলভাবে কোষ প্রাচীরটাকে মনে রাখা, ধারণা জন্মানো, এটা যদি জানতে হয় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা নিখুঁতভাবে দেখো, তাহলে বুঝতে পারবেন। তো কোষ প্রাচীরে যদি দেখি আমরা, একটা কোষ আমি বড় করে এখানে আঁকা আছে, তার পাশে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কোষের পাশে তো কোষ থাকে, একটা কোষের পাশে তো কোষ। একটা উদ্ভিদের এটা কাঠ, কাঠটা কি আছে, অসংখ্য কোষ নিয়ে গঠিত, পরপর কোষ পরপর কোষ। তো আমি একটা কোষ মোটামুটি স্ট্রাকচার করেছি, তার পাশের কিছু কোষ করেছি। তো কোষ প্রাচীরের যদি আমরা অংশ দেখি, তাহলে কোষ প্রাচীরের আবরণ পরপর যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো সব থেকে বাইরের যে আবরণ, সেইটাকে এই যে কালো পোর্শনটা করা আছে সেইটা, এইটি একটি মধ্যপর্দা বা লেমেলি বলে, মধ্যপর্দা বা লেমেলি বা লেমেলা বলা যায়। এইটি মূলত ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্যাকটাইড নিয়ে গঠিত। এইটি মধ্যপর্দা। এইটা অ্যাকচুয়াল এক ধরনের দুটা কোষের মাঝের অন্তঃকোষীয় ধাত্র বলে। দুটা কোষের এই 1 নম্বর এবং 2 নম্বর বা 3 নম্বর কোষেরও একটা সাধারণ অংশ, সব কোষেরই সাধারণ অংশ। এইটা কোনো ভাগ নয় যে 1 নম্বর কোষের না 2 নম্বর কোষের নয়, সব থেকে বাইরের অংশ এইটা। এটা থেকে আমি কোষটা, এই কোষটাকে বলবো, এইটা থেকে আবার এই কোষটাকেও আমি বলবো। মধ্যপর্দাটা কমন পার্ট, সাধারণ পার্ট, 1 নম্বর কোষেরও 2 নম্বর কোষেরও। কি নিয়ে গঠিত বললাম? ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের প্যাকটাইড নিয়ে গঠিত। এটা এক ধরনের ধাত্র বটে, কোষান্তরীয় ধাত্র। এই কোষেরও এবং এই কোষেরও একটা কমন ধাত্র, একটা লিকুইড টাইপের পদার্থ এইটা। তাহলে কোষ প্রাচীরের সব থেকে বাইরের অংশ এইটা, এবং দুটা কোষের একটা সাধারণ অংশ। কি নিয়ে গঠিত? এটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং প্যাকটাইড নিয়ে গঠিত। এটাকে লেমেলিও বলা হয়ে থাকে। এটা মূলত দুটা কোষকে টাইট রাখার চেষ্টা করে, দুটা কোষকে পাশাপাশি কোষকে টাইট রাখার চেষ্টা করে। এই কোষের সঙ্গে এই কোষের একটা সংযোগ, যোগাযোগ, দৃঢ়তা রাখার চেষ্টা করে, দুটা কোষের মধ্যে মানে টাইটনেস রাখার চেষ্টা করে। তারপরের অংশটা যেটা আমরা দেখতে পাচ্ছি একটু লাল কালার আমি দিয়েছি এখানে, লাল কালার অংশ ওই এদিকেও, আবার ওই কোষেরও থাকে। ওই কোষটা আমরা এই কোষটা পড়েছি শুধু, উপরে 1 নম্বর কোষটা, 1 নম্বর কোষ যেটাকে আমি ডিনোট করছি সেইটা পড়ছি। তারপর 2 নম্বর কোষ, এরকম করে কোষটা তো বিভিন্ন কোষ। মোট কথা দুটা কোষেরই কমন অংশ হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা থেকে পড়াটা শুরু হবে। মধ্যপর্দার পরের অংশটা যেটা লাল রঙের অংশ, মোটামুটি এটা 1.3 মাইক্রোমিটার পর্যন্ত এর চওড়াটা হয়। সেইটা মূলত সেলুলোজ, হেমিসেলুলোজ আর পেকটিন নিয়ে গঠিত। সেলুলোজ সম্বন্ধে জানতে হবে। উদ্ভিদ কোষ পড়িতে গেলে গোটাটাই, উদ্ভিদের গোটা শরীরটা বলতে গেলে সেলুলোজ দ্বারা তৈরি। সেলুলোজ কি বটে? সেলুলোজ একটা বায়োমলিকুলস বটে, একটা পলিমার বটে। বিটা গ্লুকোজের একটা লম্বা চেন। যখন আমি বায়োমলিকুলার ক্লাস নেব তখন আমি ওই সেলুলোজের স্ট্রাকচারটা দেখাবো। মোট কথা এটা বিটা গ্লুকোজের একটা লম্বা চেন সেলুলোজ, একটা পলিস্যাকারাইড বটে। যখন আমরা কার্বোহাইড্রেটের বায়োমলিকুলস পড়বো তখন আমরা ওইটার সংকেত লিখতে পারবো সেলুলোজে।
আর হেমিসেলুলোজ থাকে কাছাকাছি উপাদান হেমিসেলুলোজ, এক দুটা ইউরিনিল বলে একটা অ্যাসিড থাকে হেমিসেলুলোজে, প্যাকটিন ওই জাতীয় উপাদান, সব এগুলা এক ধরনের বায়োমলিকুলসের পলিস্যাকারাইড সব। তো এটা 1.3 মাইক্রোমিটার হয়। প্রাথমিক প্রাচীরটা একটু কম চওড়া হয়, সেইটাই প্রাথমিক প্রাচীর। অর্থাৎ তাহলে মধ্যপর্দার পরবর্তী কিছুটা পার্ট 1.3 মাইক্রোমিটার যদি আমরা পর্যন্ত যাই তখন সেটা প্রাথমিক প্রাচীর। এটা একটু পাতলা হয়, এটা ভেদ্যও হবে, স্থিতিস্থাপক হবে, সব কোষ প্রাচীরের যা যা গুণ আছে প্রাথমিক প্রাচীরেরও তা গুণ থাকবে। ঠিক প্রাথমিক প্রাচীরের পরবর্তীকালে যেটা আমি সবুজ কালারে করেছি, সেই অংশটা মূলত সবুজ কালারে যেটা করা আছে, এই লেয়ারটা, এই সবুজ কালারের যে লেয়ারটা, এই কোষও থাকবে, এই কোষও আছে সবুজ কালার লেয়ারটা। তাহলে প্রথমে আছে কি মধ্যপর্দা, তারপর কি প্রাথমিক প্রাচীর, তারপর কি গৌণ পর্দা। এইটি 5 থেকে 10 মাইক্রোমিটার চওড়া হয়, এটা একটু বেশি চওড়া 5 থেকে 10 মাইক্রোমিটার। এইটি একটু একটু মোটা মোটা স্থূল ব্যাপার নিয়ে গঠিত। এটা থাকে লিগনিন, সুবানিন, জাইলিন আর সেলুলোজ, হেমিসেলুলোজ থাকবে কি এইসব নিয়ে গঠিত। তাহলে কি থাকে লিগনিন, সুবানিন, জাইলান আর সেলুলোজ, হেমিসেলুলোজ থাকবে কি। এই উপাদানটা নিয়ে গঠিত বটে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরটা একটু চওড়া অংশ এবং একটি বেশি পুরো, কিন্তু ভেদ্য এটাও, স্থিতিস্থাপক এইটাও, জড় এইটাও, সহজেই সব জিনিস ভেদ করে। এমনিতে দেখে মনে হয় কি যে কোষ প্রাচীরে কোনো জিনিস ভেদ করবে না, খুব শক্ত পুরো, কিন্তু কোষ প্রাচীরই বেশি ভেদ্য। কোষ প্রাচীরে আবার বেশি গ্যাপ আছে, তাড়াতাড়ি কোনো জিনিস এক কোষ থেকে আরেক কোষে বা কোষ থেকে কোষান্তর যার মধ্য পর্দাতে যেতে পারে। কোষের কোনো উপাদান, জল বা খনিজ লবণ বা ভিটামিন কোষ থেকে বাইরে বেরোতে পারে বা একটা কোষ থেকে আরেক কোষে যেতে পারে, সহজেই ভেদ করতে, সহজেই সব জিনিস ভেদ করে। মোটা প্রাচীর কিন্তু সহজেই ভেদ করতে পারে। তাহলে আমরা যদি আবরণে যে হয় কোষ প্রাচীরে, তাহলে 3টা আবরণ পাই যাবো। সব থেকে বাইরের অংশটা হচ্ছে মধ্যপর্দা, যেটা দুটা কোষের কমন অংশ, একদম অন্তঃকোষীয় ধাত্রের মতো, যেটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্যাকটিন নিয়ে গঠিত। তারপরের অংশটা একটু পাতলা এবং 1.3 মাইক্রোমিটার পর্যন্ত চওড়া হয়, সেইটা গঠিত হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ আর প্যাকটিন নিয়ে। তারপরের অংশ থেকে একদম কোষ পর্দা, এই নীল কালারের যেটা আমার করা আছে সেটা কোষ পর্দাটা, সেটা কোষ পর্দা। তারপরে যে প্রাথমিক প্রাচীরের শেষ থেকে কোষ পর্দা অবধি যে সবুজ রঙের লেয়ারটা আমি করেছি সেটা হচ্ছে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর কি নিয়ে গঠিত? লিগনিন, সুবানিন, জাইলান আর মূলত সেলুলোজ, হেমিসেলুলোজ এইসব উপাদান। লিগনিন, সুবানিন থাকবে, এইটা একটা পুরো উপাদান। বাস এই গৌণ প্রাচীরের অংশতে কিছু কিছু বলয় আকৃতি, সর্পিলাকার, দণ্ডাকার, লম্বাকার বিভিন্ন ধরনের অলঙ্করণ দেখা যায়। এখানে অলঙ্করণ আর কূপ দেখা যায়, অলঙ্করণ আর কূপ এইসব দেখা যায়। এই জায়গাটা আবার কোথাও কোথাও মানে অত ঘনত্ব নেই। গৌণ প্রাচীরের কোথাও কোথাও কম ঘনত্ব, কোথাও কোথাও একটু ঘনত্ব কম থাকে, কোথাও কোথাও ঘনত্ব কম, কোথাও কোথাও ঘনত্ব বেশি, মানে সব জায়গায় সমান পুরো 5 থেকে 10, মানে কোথাও 5 তো কোথাও 10 তো কোথাও 7 কোথাও 8 এর চওড়াটা। কোথাও কোথাও গ্যাপ আছে, যেখানে গ্যাপ আছে সেইগুলাতে একটা কোষের সঙ্গে আরেকটা কোষের সাইটোপ্লাজম সংযোগ। এই কোষের কোষ পর্দার পরের অংশটা সাইটোপ্লাজম, এই কোষেরও কোষ পর্দার পরের অংশটা সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের সংযোগ রক্ষা করেছে একটা অংশ, যেটাকে আমরা বলি প্লাজমাডেসমাটা, কোষান্তরীয় সংযোগ। এই কোষ থেকে আরেকটা কোষে সহজে কোনো জিনিস যাতায়াত করতে পারে। এই কোষ প্রাচীরের যে সংযোগ সেটা প্লাজমাডেসমাটা। প্লাজমাডেসমাটা এক ধরনের চ্যানেল বটে, কোষ প্রাচীরের মাঝে মাঝেই লক্ষ্য করা যায়, যেটা একটা কোষের সঙ্গে আরেকটা কোষের সাইটোপ্লাজমীয় সংযোগ। এই কোষের সাইটোপ্লাজমের সঙ্গে অন্য কোষের বা এই কোষের সঙ্গে এই কোষেরও সাইটোপ্লাজমীয় সংযোগ হতে পারে। মোট কথা সেইখানে গৌণ প্রাচীরটা একটু পাতলা হয়। গৌণ প্রাচীরের যে ঘনত্বটা আছে সেটা একটু পাতলা হবে, ওইখানটাতেই প্লাজমাডেসমাটা গঠন করবে। এইগুলা মোটামুটি কোষ প্রাচীর আবরণ এবং কোষান্তরীয় সংযোগ। কোষ প্রাচীরের মধ্যে যে সংযোগটা আছে সেটাকে বলি আমরা প্লাজমাডেসমাটা। এবার আমরা দেখবো যে কোষ প্রাচীরের এটা আবরণ গেল, বলতে গেলে পুরা কোষ প্রাচীরটা অ্যাকচুয়াল কি বলে। পুরা কোষ প্রাচীরটা অ্যাকচুয়াল একটা সেলুলোজের চেন, একটা সেলুলোজের তন্তু দিয়ে গঠিত, উপরে নিচে সেলুলোজের তন্তু, উপরে নিচে। আমি যদি একটা কোষ প্রাচীরকে একটা দাড়ির মতন কল্পনা করি, একটু দাড়ির মতন কল্পনা করি যদি কোষ প্রাচীরকে, তাহলে দেখতে পাবো যে একটা দণ্ডর মতন কোষ প্রাচীরকে আমি একটা কল্পনা করলাম, একটা দণ্ড। এটা 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 ধরো গোল একটা দণ্ড আছে কোষ প্রাচীর, এটার একটা পার্টকে আমি এখানে তুলছি কোষ প্রাচীর। তাহলে দেখতে পাবো যে এইটাতে এক ধরনের সুতো সুতো সুতো, মানে এক ধরনের কাইটিন, কিউটিন, লিগনিন, সুবানিন ইত্যাদি দ্বারা বিভিন্ন বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে একটা
অংশ গঠন করেছে, এটাকে আমরা ধাত্র বলি। এটাকে কি বলি? ধাত্র। পুরা কোষপ্রাচীরটা আমি ওই আবরণ দিয়ে পড়ছি না, পুরা কোষপ্রাচীরের একটা গঠন বা স্ট্রাকচার জানতে চাইছি, কোষপ্রাচীর কি রকম দেখতে। তাহলে কি দেখতে পাবো? কোষপ্রাচীরটাতে কি থাকে? একটা কোথাও লিগনিন, এই কোথাও কি থাকতে পারে? সুবানি, কোথাও কাইটিন, বিভিন্ন এরকম অংশ দেখতে পাই, এটাকে ধাত্র বলি আমরা। এটাকে কি বলি? ধাত্র। এইটা হচ্ছে ধাত্র, কোষপ্রাচীরের ধাত্র। কি কি থাকছে ধাত্রতে? কি কি থাকছে? কাইটিন, কিউটিন, লিগনিন, সুবানিন, প্যাকটিন ইত্যাদি বিভিন্ন কণা। বলতে তো সেলুলোজটি নেই, এই সেলুলোজটি অন্য জিনিস। বাকি সব কিছু হেমিসেলুলোজ সব নিয়ে একটা কোষের খাপ 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 কিছু অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এটাকে টোটালটাকে আমরা কি বলছি একসঙ্গে? কোষপ্রাচীর ধাত্র। ধাত্র মানে এমনিতে তরল পদার্থ, তরল পদার্থ নয়। কোষপ্রাচীরের মানে খাঁচা একটা। কি কি নিয়ে গঠিত বটে এটা ধাত্রটা? কি কি নিয়ে গঠিত ধাত্রটা? লিগনিন, হেমিসেলুলোজ, কাইটিন, কিউটিন, প্যাকটিন ইত্যাদি বিভিন্ন অংশ নিয়ে এক ধরনের খাঁচা সৃষ্টি করেছে। এবার এই খাঁচাটার উপর সমান্তরাল ভাবে কিছু তন্তু আছে আর অনুদৈর্ঘ্য লম্ব ভাবে কিছু তন্তু আছে। এই সমান্তরাল যে তন্তু আর লম্ব যে তন্তু সেইটা হচ্ছে ফাইব্রিল। এই ফাইব্রিলটা মূলত সেলুলোজ নিয়ে গঠিত। সেলুলোজ নিয়েই পুরো ফাইব্রিলটা গঠিত হচ্ছে, পুরো ফাইব্রিলটা সেলুলোজ। তাহলে ধাত্র সবকিছু হয়েছে ধাত্র। এবার সেই ধাত্রটাই আমরা বিভিন্ন উপাদান দেখছি। প্রাথমিক প্রাচীরের গৌণপ্রাচীর, মধ্যপর্দা ছাড়া, মধ্যপর্দা তো দুটা কোষের সংযোগ। এইটা ধরো মধ্যপর্দার উপরে আটটা কোষের এদিকে আছে মধ্যপর্দা। এইটা একটা কোষের মধ্যপর্দা, আটটা কোষের মধ্যপর্দা, তারপর থেকে ওইটা কমন অংশ, মধ্যপর্দার কমন অংশ, এই কোষের ওই কোষের এইটা। এবারে এই কোষের ধাত্রটাকে আমি ভাগ করেছি প্রাথমিক প্রাচীর এবং গৌণপ্রাচীর। তাহলে একদম যেটা প্রথম থেকে দেখতে পাবো এইখানটাতে কিছু লম্বা 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 কিছু মানে উলম্ব ভাবে কিছু ফাইব্রিল আছে, যেটাকে আমরা ম্যাক্রো ফাইব্রিল বলি। এটা সেলুলোজের মোটামুটি 250 ডিগ্রি অ্যাংস্ট্রম হয় এটা দৈর্ঘ্যটা। সেলুলোজের ম্যাক্রো, এটা ম্যাক্রো ফাইব্রিল মানে একটা বড় তন্তু। সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে উলম্ব ভাবে এটা আছে, বড় বড় তন্তু। বাস কোষপ্রাচীরের একদম, তার মানে মধ্যপর্দা থেকে শুরু করে একদম কোষ পর্দা তক। এটা তো কোষ পর্দা, এইটাই তো কোষ পর্দা। বুঝতে হচ্ছে তো আইডিয়া আসছে? এইটাকে আমি এইখান থেকে এইটাকে জুম করছি এখানে। এইটা হচ্ছে একটা মধ্যপর্দা, তারপর এটা কোষ পর্দা। তাহলে এইরকম কি আছে? সেলুলোজ সব ঘিরে আছে, যেটা প্রাথমিক প্রাচীর আছে, গৌণপ্রাচীর আছে। তাহলে একটা উলম্ব 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 চেন আছে, যেটাকে আমরা কি বলি? ম্যাক্রোফাইব্রিল। তাহলে কোষ গঠন যদি দেখি, কোষপ্রাচীর স্ট্রাকচার, তাহলে দুটো অংশ নিয়ে ধাত্র আর ফাইব্রিল। ধাত্র বলতে কি বলছে? সব কিছু একত্র কি বলছে? ধাত্র। আর বাকি তন্তুগুলোকে কি বলছে? সেলুলোজ দ্বারা গঠিত। সেলুলোজ কি দ্বারা গঠিত ওটা আমি এখানে বলেছি। সেলুলোজ হচ্ছে বিটা গ্লুকোজের একটা পলিস্যাকারাইড চেন। তাহলে কোষপ্রাচীরের গঠনটা যদি আমি দেখি, তাহলে এইটা হচ্ছে প্রথমত ফাইব্রিল থাকে আর ধাত্র থাকে। ধাত্রর সাথেই জয়েন্ট থাকে ফাইব্রিলগুলো, বিভিন্ন ধাত্রকে জয়েন্ট করে রেখেছে মাঝে মাঝে ফাইব্রিলগুলো। আর কিছু থাকে অনুদৈর্ঘ্য, এরা সরু হয় মাইক্রো ফাইব্রিল। এটা একটু সরু হবে অনুদৈর্ঘ্য কিছু ফাইব্রিল সমান্তরাল ভাবে। তাহলে কিছু সমান্তরাল, কিছু লম্ব ভাবে ফাইব্রিল থাকছে। এই মাইক্রো ফাইব্রিল যেগুলো থাকে, যেগুলা সমান্তরাল থাকছে, মানে মধ্যপর্দার সাথে সমান্তরাল বা কোষ পর্দার সাথে সমান্তরাল, সেইটা মূলত আবার পুরা 20টা, মানে 20টাকে একসাথে, 20টা হলে 20টা ছোট ছোট অংশ নিয়ে গঠিত, যেটাকে আমরা মাইসেলি বলি। ছোট ছোট অংশ আর 20টা, এক একটি মাইক্রো অনুদৈর্ঘ্য, এক একটি মাইক্রো দৈর্ঘ্যকে যদি আমি ভাগ করি, সেটা আবার 20টা ছোট ছোট সুতার মতো অংশ নিয়ে গঠিত, তারাকে একত্রে বলে মাইসেলি। তাহলে 20টা মাইসেলি নিয়ে একটা মাইক্রো ফাইব্রিল তৈরি করছে। সেটাও সেলুলোজ সূক্ষ্ম চেন, একদম সব সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে এইবারে এইটা বলে মাইসেলি। এবারে এইরকম 100টা সেলুলোজের চেন, 100টা প্রায় সেলুলোজের চেন একটা মাইসেলি তৈরি করে। আবার সেলুলোজ কি নিয়ে তৈরি হয়? অসংখ্য বিটা গ্লুকোজের চেন। তাহলে পুরোপুরি গঠনটা যদি আমি দেখতে যাই, কি নিয়ে গঠিত প্রোটেকশন কোষপ্রাচীর? বিটা গ্লুকোজের লম্বা চেনগুলো একটি সেলুলোজ। এরকম 100টা সেলুলোজ যদি একসঙ্গে যুক্ত হয়, তাহলে একটা কি তৈরি করছে? মাইসেলি। ক্লিয়ার? 20টা মাইসেলি মিলে একটা মাইক্রো ফাইব্রিল। বাস। আর ফাইব্রিল আর ধাত্র নিয়ে তো কোষপ্রাচীর। ধাত্র কি জিনিস আমি আগেই বলেছি, ধাত্র কি নিয়ে গঠিত ছিল? ধাত্র হচ্ছে এক ধরনের ছোট ছোট প্যাকেজ, বিভিন্ন লিগনিনের প্যাকেজ, সুপারলিনের প্যাকেজ, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আকারে থাকে।
মূলত উপরের দিকটাতে যেটা কোষ পর্দার দিক সেইটাতে বেশি থাকে লিগনিন সুবানিন, আর নিচের দিকটাই থাকে কি, নিচের দিকটাই মোটামুটি হেমিসেলুলার পেকটিন এগুলো থাকে নিচের দিকটা, আর উপর দিকটা কি থাকে, তাহলে নিচের দিকটা কিছুটা অংশ ওই জন্য কোষ পার্থক্য বলছি, আর উপর দিকটা কি বলছি মধ্য পর্দা গৌণপাচি, যেটাতে লিগনিন টিগনিন থাকছে, সেলুলোজ গোটাই থাকছে, সেলুলোজ সব জায়গায়। তাহলে কি হলো, যেটা উলম্ব সেলুলোজ মোটা মোটা সেলুলোজ সেটাকে আমরা বলছি ম্যাক্রোফাইবিল, যেটা সরু সরু সমান্তরাল কার সঙ্গে সমান্তরাল, কার সঙ্গে সমান্তরাল মধ্য পর্দার সাথে বা কোষ পর্দার সাথে, সেইটাকে আমরা কি বলবো মাইক্রোফাইবিল। মাইক্রোফাইবিল আরো সুতার মতো অংশ নিয়ে গঠিত করে, ছোট ছোট কি নিয়ে গঠিত বটে মাইসেলি, 20টা, একটা মাইক্রোফাইবিল কটা মাইসেলি তৈরি করি 20টা। এবার মাইসেলি গুলো আবার কি বলবেন 100টা সেলুলোজের চেন, মাইসেলি গুলো 100টা সেলুলোজের চেন, বোঝার চেষ্টা করতে হবে। এবার একটি সেলুলোজ কি করে আমরা বায়োমলিকুলস পড়েছি, একটা সেলুলোজ কি করে অসংখ্য মানে এন সংখ্যক, তুমি যত দিবে এন সংখ্যক বিটা গ্লুকোজের চেন, তাহলে এন সংখ্যক বিটা গ্লুকোজের চেন নিয়ে হচ্ছে সেলুলোজ, প্রায় 100টা সেলুলোজের চেন নিয়ে একটা মাইসেলি, 20টা মাইসেলি নিয়ে একটা মাইক্রোফাইবিল। মাইক্রোফাইবিল থাকে উলম্ব, আর ম্যাক্রোফাইবিলের ওইরকম কোন ম্যাক্রোফাইবিল সেলুলোজের মোটা মোটা চেন, ওইটাও তার মানে ওই একই জিনিস থাকে সেলুলোজে যা থাকে, তাই মোট কথা এই এলাকার মাইসেলিতে ভাগ করা হয় না, এটা ম্যাক্রোফাইবিল। ম্যাক্রোফাইবিল আর মাইক্রোফাইবিল নিয়ে পুরা তন্তুর মতন একটা কোষপ্রাচীরের জালটা গঠন করেছে, যেটা প্রাথমিক প্রাচীরের গৌণপ্রাচীর সিস্টেম। আর এই প্রাথমিক প্রাচীরের গৌণপ্রাচীরের এই এলাকা কি ধাত্র, আগেই বলিস এখানে বোঝা গেল লাল সবুজ নীল বিভিন্ন কালার, ধাত্রের মধ্যে কি থাকে লিগনিন থাকে, সুবানিন থাকে, হেমিসেলুলোজ থাকে, প্যাকটোজ থাকে, ওইটাকে আমরা একসাথে ধাত্র বলি। মোট কথা ধাত্র আর ফাইবিল নিয়ে কোষপ্রাচীরটা গঠিত। এই গেল কোষপ্রাচীরের একদম মানে গঠন স্ট্রাকচার। আমরা এটা তিনটা আবরণে ভাগ করেছি, তিনটা আবরণের বলতে গেলে কি আছে, মধ্য পর্দাটা তো কমন পার্ট আগেই বলেছি, কি বলে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের প্যাকটোজ নিয়ে গঠিত, যেটা অন্তঃকোষীয় ধাত্র। প্রাথমিক প্রাচীর কি বলে 1.3 মাইক্রোমিটার পর্যন্ত, যেটা কি নিয়ে গঠিত করে সেলুলোজ, হেমিসেলুলোজ আর প্যাকটিন নিয়ে গঠিত বটে। তারপরে ওইটা প্রাথমিক প্রাচীরটার মধ্যে ওই ধাত্র ফাইবিল পড়ছে, আবার গৌণ প্রাচীরের মধ্যেও ম্যাক্রোফাইবিল মাইক্রোফাইবিল ধাত্র সবই পড়ছে। বুঝা যাচ্ছে, ক্লিয়ার আছে? এইটা প্রাথমিক প্রাচীরও আছে, এবার এটা গৌণ প্রাচীরও আছে, তবে তোমার ক্লিয়ার নলেজটা আসবে। এইবার কোষ প্রাচীরের আমরা এই কোষ প্রাচীর করলাম, সেটা কাজটা মোটামুটি কাজ নিজের থেকে লেখা যাবে কাজটা, এটা দৃঢ়তা প্রদান করবে। প্রথমে একটা গাছকে বা একটা কাঠকে জড়তা মনে হয় না, কাঠ ছিঁড়েই জড়তা মনে হয় না, শক্ত মনে হয় না, তাহলে কোষ প্রাচীরকে আমি টাচ করছি, কোষ প্রাচীরকে গৌণ প্রাচীরগুলো টাচ করছি, ওই জন্য আমার এখন শক্ত দৃঢ়তা ভাব একটা অনুভব আসছে। আঘাত এর কোষান্তরীয় বিভিন্ন আঘাত থেকে রক্ষা করবে, বিভিন্ন আকৃতি দেবে কোষকে একটি সঠিক, একটা কোষের সঙ্গে আরেকটা কোষের সংযোগ রক্ষা করছে প্লাজমাডিজমটা, আর কোষের স্থিতিস্থাপকতা বজায় রাখছে। যে অতিরিক্ত যদি জল ঢুকে যায় তাহলে কোষটা ফাটিয়ে যাবে না, কোষটা একটু বড় হয়ে যাবে তখন, কিন্তু ফাটিয়ে দেবে না, স্থিতিস্থাপক থাকবে। যদি স্থিতিস্থাপকতা না হতো তাহলে অতিরিক্ত জল ঢুকতে পারে কোনো কোষে, উদ্ভিদ জাইলেম দিয়ে জল শোষণ করছে, তাহলে উদ্ভিদ কোষগুলোতে জল নিয়ে যাবে, অতিরিক্ত জল হয়ে গেলে কোষটা ফাটিয়ে যেতে পারে, কিন্তু ফাটিবে না, জল অতিরিক্ত হয়ে গেলে কোষটা বড় হয়ে যাবে। আবার জল যদি বাষ্পীভূত হয়ে কমে যায় তাহলে আবার কোষটা ছোট হয়ে যাবে। এই যে বাড়ি কমিয়ে এটা স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি করা আছে, এইটা একটা উদ্ভিদ কোষের এই কাজগুলো নিয়ন্ত্রণ করছে কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের আবরণের থেকেও আসল কনসেপশনটা হিসেবে এই গঠনের, যেটা পোড়ানু গঠন আমি বলছি, এটা পোড়ানু গঠন বলতে পারো কোষ প্রাচীরের। এই পোড়ানু গঠনটা ভালো করে বুঝতে হবে, সেইটার সাথে মধ্য পর্দা কোষ প্রাচীর এবং গৌণ পর্দাকে মিলাই দেবো পড়াটাকে, তবে তোমার সঠিক কনসেপশন আসবে। তাহলে আবার বলছি আমি, কোষ প্রাচীরের পোড়ানু গঠন যদি দেখি, এই মধ্য পর্দা বাদ দাও, মধ্য পর্দা তো দুটো কমন পার্ট, প্রাথমিক প্রাচীর গৌণ প্রাচীর কি নিয়ে গঠিত, প্রাথমিক প্রাচীর গৌণ প্রাচীর দুটাই ধাত্র আর ফাইব্রিল নিয়ে গঠিত। একটা কোষ প্রাচীরের গোটা বেসটাকে, কোষ প্রাচীরের গোটা অংশটাকে আমি ধাত্র বলছি, সেটা বিক্ষিপ্ত আকারে বিভিন্ন উপাদান নিয়ে গঠিত, বিক্ষিপ্ত আকারে বিভিন্ন উপাদান নিয়ে গঠিত। সেইগুলাকে কানেকশন করেছে কিছু অনুদৈর্ঘ্য সেলুলোজ আর কিছু উলম্ব সেলুলোজ। উলম্ব সেলুলোজ গুলো মোটা মোটা হয়, সেটাকে আমি ম্যাক্রোফাইবিল বলি। অনুদৈর্ঘ্য গুলা ছোট ছোট হয়, সেটাকে মাইক্রোফাইবিল বলি। মাইক্রোফাইবিল গুলোর মধ্যে তার মানে লিগনিন টিগনিন আছে, সুবানিন টুবানিন সব কানেকশন আছে অল্প অল্প করে। হেমিসেলুলোজ আর ম্যাক্রোগুলোর মধ্যে অল্প অল্প ইলেকট্রিক সব আছে। এইটাই যদি নিচের দিকে থাকে মূলত সেলুলোজ, হেমিসেলুলোজ আর প্যাকটিন, তাহলে প্রাথমিক প্রাচীর, আর উপর দিকটাতে বেশি লিগনিন সুবানিন থাকে, ফলে উপর দিকটাকে আমরা কি বলছি গৌণ প্রাচীর। সেটা কোষ পর্দার দিকে, আর নিচের দিকটা কার দিকে, নিচের দিকটা আরেকটা কোষের যেটা আছে বা এই কোষেরও যেটা মধ্য পর্দার দিকে। তাহলে এইটার সমান্তরাল থাকছে মাইক্রোফাইল। মাইক্রোফাইল গুলো যদি একটাকে আমি আরো সুতার মতন 20টা ভাগ করি, তাহলে কি পাবো দেখতে, মাইসেলি পাবো। একটা মাইক্রোফাইল যদি লিখি, একটা মাইক্রোফাইল গৌণদৈর্ঘ্য, তাহলে সেটা 20টা মাইসেলি পাবো। 20টা মাইসেলি, একটা মাইসেলি আবার কি নিয়ে গঠিত, এক একটি মাইসেলিকে যদি দেখি আমি কি নিয়ে গঠিত বললাম, মোটামুটি 100টা সেলুলোজের চেন। আর একটি সেলুলোজের চেন তো আমি ব্যবহার করে পড়িছি, সেলুলোজ মানে হচ্ছে অসংখ্য
বিটা গ্লুকোজের চেন, তাহলে অসংখ্য বিটা গ্লুকোজের চেন নিয়ে একটি সেলুলোজ, 100টা সেলুলোজের চেন নিয়ে একটি মাইসেলি, 20টা মাইসেলি নিয়ে একটা মাইক্রো অনুদৈর্ঘ্য যে সেলুলোজের চেন মাইক্রোফাইবিল, আর তার সঙ্গে ধাত্র আর কিছু ম্যাক্রোফাইবিলও থাকে, সেইটা নিয়েই মূলত কোষ প্রাচীরের মানে গঠন। আর সেটাকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করি, আবরণ অনুসার করি। আবরণ পড়াশোনাটা বাচ্চা ছিলার পড়া, এই পড়াটার সাথে আবরণটাকে কম্বাইন করে পড়লে তবে ধারণা আসবে। কারণ সংগঠিত যে প্লাজমোডেসমোটা, এই একটি কোষ প্রাচীরের গঠন সম্বন্ধে আশা করি একটা ধারণা দেওয়া গেল। এইবার এটা রিপিট করে ফিরে পড়ে একটু ছবি এঁকে খাতায়, তাহলে একদম স্বচ্ছ এবং মানে ক্লিয়ার নলেজ আসবে কোষ প্রাচীর সম্বন্ধে। থ্যাংক ইউ।